জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আরব আমিরাত থেকে যুদ্ধবিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা। এদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া। ইউক্রেন নিয়ে ম্যাক্রনের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। জানাবো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর তথ্য। চলতি বছর ইউক্রেন 1,10,000-এর বেশি সেনা হারিয়েছে। এদিকে গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের। এবং সর্বশেষ থাকছে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন। ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা। আরব আমিরাত থেকে যুদ্ধবিমান কাতারে সরিয়ে নিচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব আমিরাত তার মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করার পর দেশটি থেকে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান কাতারে সরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাকে জানিয়ে দিয়েছিল যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের উপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল জাফরা বিমান ঘাঁটি আর ব্যবহার করতে দেবেন না। আমিরাতি কর্মকর্তারা বলছেন, হামলার আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টি জানাতে হবে। আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তু মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আত্মরক্ষার তাগিদ থেকে এই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে জানান তারা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে আল জাফরা বিমান ঘাঁটি অবস্থিত। মার্কিন কর্মকর্তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের এই বিধি নিষেধের পর আল জাফরা থেকে অতিরিক্ত বিমান সরিয়ে কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে। কাতার এখনও আমেরিকার উপর এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে আমেরিকা ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলার বিষয়টি ফুটে উঠল। ইউক্রেন নিয়ে ম্যাক্রনের ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। ইউক্রেনের মাটিতে ফ্রান্স সেনা মোতায়েন করতে পারে বলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা করে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, এ ধরনের পদক্ষেপ চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এবং তা সর্বাত্মক পরমাণু যুদ্ধে রূপ নেবে। ফ্রান্সের এলসিআই চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সেনা মোতায়েনের যে হুমকি দিয়েছেন সে সম্পর্কে সিজার্তোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ম্যাক্রনের এই ধারণার কঠোর নিন্দা করেন। তিনি বলেন, ফরাসি নেতার মন্তব্যগুলো পরিস্থিতিকে আরও বেশি সংঘাতময় করে তুলছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ফ্রান্স ইউক্রেনের মাটিতে সেনা পাঠায় তাহলে তা সরাসরি ন্যাটো ও রাশিয়ার মধ্যকার যুদ্ধে রূপ নেবে এবং সেটি চূড়ান্তভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে। গত বৃহস্পতিবার ম্যাক্রন দি ইকোনমিস্টকে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে দেয় এবং কিয়েভকে সাহায্যের অনুরোধ করে তাহলে ফ্রান্স সেখানে সেনা পাঠাবে। চলতি বছর ইউক্রেন 1,10,000 সেনা হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, চলতি বছর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে 1,10,000-এরও বেশি সেনা হারিয়েছে। গতকাল শুক্রবার রুশমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তা বলেন, সমস্ত ফ্রন্ট লাইনে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা অবস্থান তছনছ করে চলেছে। চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে 547 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করেন তিনি। সের্গেই শোইগু অভিযোগ করেন, সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিয়েভকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে। এর ফলে পুরো এপ্রিল জুড়ে ইউক্রেনে প্রতিদিন অন্তত 1000 সেনা হতাহতের শিকার হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উচ্চ হারে ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেন সেনা মোতায়েনের প্রচেষ্টা বাড়িয়েছে, কিন্তু ইউক্রেনের লোকজন যুদ্ধ করতে চায় না। তাদেরকে জোর করে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে এবং নিশ্চিত মৃত্যু হচ্ছে। সের্গেই শোইগু বলেন, পশ্চিমা অর্থ সামরিক সহায়তার লোভে ইউক্রেন তার জনগণকে বলি দিচ্ছে। গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের। 7 মাসেরও বেশি সময় পার হয়েছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসনের। এ সময়ের মধ্যে শস্য ও খাদ্য উৎপাদনের পুরো সক্ষমতা হারিয়েছে গাজা। পাশাপাশি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে উপত্যকার বিশুদ্ধ পানির যোগান। শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের লাগাতার বোমা হামলা এবং বুলডোজারের চাপায় ধূলিসাৎ হয়েছে গাজার অধিকাংশ কৃষি জমি এবং ফলের বাগান। তারপরও কিছু জমি হয়তো বেঁচে ছিল, কিন্তু বোমা হামলা থেকে বাঁচতে গাজাবাসী যখন দক্ষিণ দিকে ছুটেছে তখন পেছনে ফেলে যাওয়া জমির ফসল এবং গবাদি পশু মারা পড়েছে পানির অভাব ও অনাহারে। আশরাফ ওমর নামে উত্তর গাজার বেইত লাহিয়ার এক বাসিন্দা সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান,
জানুয়ারির শেষের দিকে ইসরায়েলি সেনারা তার ফসলের জমি বুলডোজার দিয়ে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। একই সঙ্গে তার একটি গ্রিনহাউস এবং সৌরশক্তির প্রকল্প ছিল, সেগুলোকে ভেঙে ফেলেছে ইসরায়েলি সেনারা। সবকিছু গুঁড়িয়ে দিয়ে যেখানে আরেকটি সামরিক বাফার জোন তৈরি করেছে। তিনি জানান, পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব জমিতে তারা কমলা, লেবু, আলু, বেগুন, টমেটো এবং শসা চাষ করতেন, কিন্তু এখন সেসব শুধুই স্বপ্ন। আশরাফ ওমরের গল্প এখন গাজার প্রতিটি মানুষের। গাজার কৃষি তথ্য স্যাটেলাইট ইমেজ উপত্যকার বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে দেখা গেছে, ইতিমধ্যেই গাজার দুর্বল কৃষি ব্যবস্থা একেবারে পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। গাজার কৃষিখাত ধ্বংসের মাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নিজেদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হামাস এবং অন্য সন্ত্রাসী সংগঠনগুলো। এসব ঠেকাতে আইডিএফ যেসব পদক্ষেপ নিয়েছে সেসব সামরিক প্রয়োজনের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং তা আন্তর্জাতিক আইন অনুসারেই করা হয়েছে। যদিও যুদ্ধের আগেও গাজার বেশিরভাগ ফল, সবজি আমদানি করা হতো, কারণ 2007 সালে হামাস ক্ষমতা দখলের পর গাজার উপর শাস্তিমূলক অবরোধ আরোপ করে ইসরায়েল এবং মিশর, যে কারণে গাজার খাবার উৎপাদনের ক্ষমতা প্রায় 2 দশক ধরে সীমিত। এখনও একটি সীমান্ত ক্রসিং ছাড়া সব সীমান্তই নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এর ফলে সীমিত বিদ্যুৎ, পানি সরবরাহ ছাড়া গাজায় প্রায় সব ধরনের আমদানি রপ্তানি সীমাবদ্ধ। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরতে, যার উপর নিষেধাজ্ঞা রয়েছে গাজাবাসীর। ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে চীন। ইরান যখন গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে 300-এর বেশি মিসাইল ও ড্রোন হামলা করে, তখন নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে আবারও, যে তেলের উপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি। ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পর 2024 সালের প্রথম 4 মাসে তাদের তেল রপ্তানি 6 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। ইরানের কাস্টম প্রদানের হিসেবে যার পরিমাণ $35.8 বিলিয়ন। কিন্তু ইরান কিভাবে তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের উপর। ইরানের মোট তেল রপ্তানির 80% যায় চীনে। ইয়েস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় 1.5 বিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সাথে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে। কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুব সহজ, ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা। নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়েই চলেছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যদের চেয়ে কম দামে অফার করে থাকে। ট্রেডার্স আর শিপস ট্রেকার্সের ডেটা নিয়ে রয়টার্স 2023 সালের অক্টোবরের এক প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় 2023 সালের প্রথম 9 মাসে চীন অন্তত $10 বিলিয়ন বাঁচিয়েছে ইরান। রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে এসব তেলই কম দামে বিক্রি করা হয়। অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয়, তবে সাধারণ প্রতি ব্যারেল $90-এর নিচে থাকে।